হয়ে যায়, অনেক বাধা, এখানে না, এখানে না, এখানে না, এখানে না, অনেকগুলো না। একটা জিনিস চিন্তা করে দেখেন, এতগুলো না ম্যানেজ করা একটা শিশুর জন্য কতখানি কঠিন। আমি চাইলে অনেক কিছু করতে পারছি, আমি শিশুর ভালো চাই, সে মুক্তভাবে বেড়ে উঠুক, সব ঠিক আছে, কিন্তু আমি তাকে না বলছি। আমরা একটু চিন্তা করে দেখি যে সারা দিনে একটা শিশুকে আমরা কতগুলো না বলি, কতগুলো। পানি খাওয়া থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ওদের জন্য আমাদের একদম ধরা বাঁধা নিষেধ নিয়ম কারণ সব আছে। তো আমি বলবো যে ও ছোটরা আমাদের মতো বড়দের অনেকখানি সহ্য করে। তো এই জায়গাটায় যদি কাজ করতে হয়, তাহলে সবচাইতে বড় বিষয়টা হচ্ছে যে আমাদেরকে একটা চারপাশে মুক্ত পরিবেশ দেন, আমরা একটু হাঁটি ঘুরি, আমাদের মধ্যে আপনি দেখেন আমরা আরও কালচারালি স্ট্রং হই, আমাদের মানবতার জায়গাটা স্ট্রং হোক, আমরা নারী, ধর্ম, জাতি, বর্ণ, শ্রেণী, জেন্ডার, ধনী গরিব সমস্ত কিছুর ঊর্ধ্বে একটু ওঠার চেষ্টা করি। এই শব্দগুলো যদি আমার চারপাশে অনেক বেশি নাড়াচাড়া হয়, তাহলে আশপাশের মানুষগুলো ভীত হয়ে পড়বে এবং ওই রকমই আচরণ করবে। কিন্তু এইগুলো যদি চারপাশে একটু রিজনেবল ওয়েতে আসে, ইতিবাচক হিসেবে আসে, তাহলে কিন্তু ওই ভয়ের জায়গাটা তৈরি হবে কম। এবং পরিবেশ কিন্তু শুধু মানে বাসার পরিবেশ না, চারপাশের পরিবেশটা এভাবেই সবার সহযোগিতা নিয়েই তৈরি হয়। মানে শিশু বয়স থেকেই বলা হয় মেয়েদেরকে এভাবে চলতে হয়, ছেলেদেরকে এভাবে চলতে হয়, মানে একটা ছোট থেকে কিশোর কিশোরীর বয়সের আগে থেকে, মানে একেবারে ছোট সময় থেকে এই যে এক ধরনের আলাদা তৈরি করে দেওয়া, এটা তো শিশু কখনো জগতে নেতিবাচক প্রভাব ফেলে না? প্রথমত হচ্ছে ছেলে এবং নারী এবং পুরুষ তো দৈহিকগতভাবে আলাদা। কর্মের বিষয়টা তো অনেক পরে আসে, যে একটা সে পরবর্তী জীবনে কাজ করবে এবং নারী তাকে গর্ভধারণই করতে হবে, পুরুষ তাকে এভাবে সে এক সময় একটা মাসলম্যান হয়ে বড় হবে, এই বিষয়গুলো তো পরে আসে। মূল যে বিষয়টা আসে, আপনি দেখেন আমরা অভিভাবকরা কি করি। আমরা অভিভাবকরা জন্মগ্রহণের পর খেলনা নির্বাচন করে দেই, কে বল আর কে পুতুল। আমরা নির্বাচন করে দিই কে রান্নাবাটি খেলবে আর কে বাবার সাথে বাজারের ব্যাগ নিয়ে বাইরে গিয়ে বাজার করে শেখার সুযোগ পাবে, মানুষের সাথে মিশতে পারবে। আমরা রং দিয়ে আলাদা করে দিই, ও গোলাপি পড়ুক ও নীল পড়ুক। আমরা আলাদা করে দিই, ওর একটু চুল লম্বা রাখতেই হবে নারী, এবং তাকে বেশ চুলটাকে একদম ফুলের বাগান করে সাজাতে হবে, এবং ছেলেদের এই রকমই থাকতে হবে। তো এই যে এমন আর এমন, এই এক্সাম্পলগুলো কোথা থেকে আসছে? ইদানিং তো একটা জিনিস যেটা হয়েছে যে প্রেগনেন্সি ফটোশ্যুট বা এই জেন্ডার রিভিল, পশ্চিমা কিছু কালচারও আছে যেগুলো আমি আমাদের সমাজ সোসাইটিতে ইদানিংকালে অনেকের মধ্যেই চর্চা করতে দেখি। এটাকে নেতিবাচক হিসেবে দেখছি না, ভালো, কিন্তু কালার দিয়ে কেন এটাকে আলাদা করতে হবে? একজন মা গর্ভবতী অবস্থায় তিনি তার জেন্ডারকে বোঝাবেন গোলাপি এবং নীল দিয়ে, এটার প্রয়োজনটা কেন? এটা তো উত্তর দিতে হবে যে এটা কি সত্যিই দরকার। মাদার সাদা পড়ুক, লাল পড়ুক, মাদার অনেকগুলোর এত রং, তার মধ্যে শুধু দুটো রং নিয়ে আমাদের ভাবতে হবে, কাজ করতে হবে কেন? তো এই জায়গাটায় আমরা শুরু থেকেই মাইন্ডসেট রেডি যে মেয়ে আসছে এইভাবেই আমাকে আচরণ করতে হবে, ছেলে আসছে এভাবেই আমাকে আচরণ করতে হবে, তাহলে এই জিনিসগুলো কিন্তু ছোট যে শিশু, যে জন্মের পর থেকে সে জানেই না যে সে না ছেলে না মেয়ে হয়ে বড় হয়েছে, একটু পরে জানে, জন্মের পর তো আর জানে না।
তাহলে সেখানে সে তো ওভাবেই বড় হবে, সে দেখছে তাকে আলাদা করে দেওয়া হচ্ছে, তাকে এভাবে ট্রিট করা হচ্ছে। তারপর আমাদের দেশে একটা ছেলে সন্তানের মা হওয়া মানে হচ্ছে যে বিরাট একটা ব্যাপার, এবং ওই সোনার চামচ, সেই মাটাকে ওই দুধো নাও পুতো ফেলো, মানে ওই পুতি হতে হবে। হোয়াট ইজ দিস? তাহলে এই জায়গাগুলোতে তো আমরা বড়রা অনেকগুলো গন্ডগোল তৈরি করে রেখেছি। তো সেই ছাপটা আমি বলবো সময়ের সাথে একটা জেনারেশন পর আরেকটা জেনারেশনে পাস হয়ে যাচ্ছে, এবং এটা নিয়ে কিছু মানুষ যে কথা বলছে না তা না, কিন্তু আমি দেখতে পাই যে দিনের শেষে কেমন করে যেন একটা মানুষ আলাদা হয়ে নারী বা পুরুষ বা এরকমই হয়ে যায়, তারা আসলে মানুষ হয় না। কাজেই আমি বলছি না যে যে সন্তান জন্মগ্রহণ করলো সে তার জেন্ডার সম্পর্কে অ্যালার্ট হবে না, হবে, অ্যালার্ট হবে, ওই অ্যালার্টনেস দরকার আছে। বাট এই অ্যালার্টনেস মানে এটা নয় যে আমি ফ্রক আর ও প্যান্ট, আমি গৃহের কাজ বা সন্তান ধারণ আর ও হচ্ছে ফুটবল বা ও হচ্ছে বাইরের কাজ, এভাবে যেন আলাদা না হয় বিষয়টি। আমাদের দেশের লেখাপড়ার যে ধরন, আমাদের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এইটার ধরনটাই হচ্ছে এরকম যে এখানে হচ্ছে যে একসময় একটা বই পড়েছিলাম অমর্ত্য সেনের, যতটুকু মনে পড়ে, ফার্স্ট বয়দের দেশে। উনি তার সময়কার কথা বলছিলেন যে ওখানে ফার্স্ট বয়দেরকে কিভাবে তাদের নিয়ে জয় জয়কার হতো তার শৈশবে। তো ওইটার কিছুটা কিন্তু এখনো আছে, পড়ার চাপ আছে, এটা অসত্য নয়। আর কিছু অভিভাবক, আর সত্যি কথা বলতে ধরেন আমি অভিভাবক হিসেবে আমার স্বপ্ন যদি থাকে, তাকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিতেই হবে, তাকে আইবিএতে পড়তে হবে, তাকে ডাক্তারি হতে হবে, এবং তাকে ইঞ্জিনিয়ারই হতে হবে। ওই রকমভাবে যদি আমি অভিভাবক হিসেবে প্ল্যান করে থাকি, তাহলে আমার মধ্যে কিন্তু আমি সবসময় অ্যাংশাস থাকবো। আমার কাছে প্রতি মুহূর্তে মনে হবে যে ও এতটুকুন করলে ও বুঝি ওর নম্বর থেকে দূরে সরে যাচ্ছে, ও হয়তো আরেকটু পড়লে আরও ভালো করবে। এটা কিন্তু অসত্য না, আরেকটু পড়লে আরেকটু ভালো করবে, কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে যে ওই যাকে প্রেশার দিচ্ছি তার কতটা নেয়ার ক্ষমতা আছে, তা সে কতটুকুন নিতে পারে। একটা লম্বা সময় আমরা স্ট্রেস বড়রাও নিতে পারি না, তখন আমাদের ভেতরে যে বাষ্পটা জমে থাকে ওইটাকে বের করতে হয়। আমরা বড়রা বাষ্প বের করি কি করে? চিৎকার করি, শিশুর উপরে হয়তো বা চিৎকার করি, আরেকজন বড়র উপরে চিৎকার করি, এবং আমরা কেনাকাটা শপিং, কিছু কিছু ক্ষেত্রে শপিং হেল্প করে, কিছু নতুন কিছু কিনতে চলে যাই। হয়তো কোনো নারী সাজ করতেও বসে যান, পুরুষরাও সাজ করেন তাদের মতো করে। তাই আমি বলবো যে ভেতরে একঘেয়ে জীবন থেকে যেটা থাকে সেখান থেকে বের হতে গেলে বাষ্পগুলো বের করতে হয়। শিশুরা বাষ্পগুলো কিভাবে বের করে বা তাদের জন্য আমরা কিভাবে প্ল্যান করি। আমি পড়ার চাপটাকে খারাপ হিসেবে দেখছি না, কারণ পড়ালেখার বিষয়টা আমি আমার নিজের কন্যার ক্ষেত্রেও যেরকম দেখছি ওটা অত আরামের না। আমাকে যখন কেউ একটা গল্পের বই দেয়, আমি চাপ মুক্ত অবস্থায় যত আরামে সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে পড়ে ফেলতে পারি, আর আমাকে ছোটবেলায় যখন এই বইয়ের এই চ্যাপ্টারের এই 5টা প্রশ্ন আসবে ভালো করে পড়ো, তখন আমি অলরেডি স্ট্রেসড, নম্বর পেতে হবে, তাহলে তখন আমি কিভাবে পড়ি? তাহলে আমার মধ্যে এই চাপটা, তার মানে লেখাপড়ার যে চাপ, সেটা আমাদের এখানকার যে বাংলাদেশের যে লেখাপড়ার ধরন বা ভারত বলেন, পাকিস্তান বলেন, পাশের দেশগুলো ধরনগুলো তো কাছাকাছি, এরকমই থাকবে। তাহলে এই ধরনের মধ্যে থেকে কি করে শিশু তার সৃজনশীলতাকে নার্চার করতে পারে? তাহলে এটা আমি বলবো যে প্রথমত শিশুর ধারণ ক্ষমতা কতটুকু, এটা তার উপর ডিপেন্ড করে। আর উইকেন্ড, উইকডেজ, আফটার স্কুল প্রোগ্রাম, এই বিষয়গুলো কিন্তু আছে। আরেকটা হলো যে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া ট্রাফিকের কারণে, এটা কিন্তু খুব কঠিন, একটা বড় সময়ের ব্যাপার। এটা কিন্তু আমাদেরকে বড় মানুষদের এক্সস্টেড করে ফেলে, কাজে শিশুদেরকেও তো এক্সস্টেড করে ফেলে। তাহলে বাড়িতেও কিন্তু গৃহশিক্ষক মাঝে মাঝে রাখা যায়, কোনো চাপ দিয়ে না। মানে আমি
তোমার কাছ থেকে সব শিশুর প্রত্যেকটা অ্যাক্টিভিটি থেকে আমি তার কাছে যদি হাইয়েস্ট লেভেল অফ অ্যাচিভমেন্ট বা এক্সপেকটেশন আশা করি, তাহলে তো সে তার জন্য একটা বড় রকমের চাপ হবে। তাহলে সে সৃজনশীল জায়গাগুলো আনলেস অর আনটিল তার মধ্যে গায়ক হিসেবে কণ্ঠে ওই রকমেরই একটা জন্মগত একটা কিছু ব্যাপার আছে, ওইটা না দেখা পর্যন্ত শিশুকে প্রত্যেকটা জায়গায় একদম শাইন করতে হবে, এই রকম চাপ দেওয়া থেকে বিরত থাকতে পারি। সে মনের আনন্দে তার বাড়ির যে কোনো বড় মানুষের সাথেই গান করতে পারে, শিক্ষকও হতে পারেন, ছবি মনের আনন্দে ছবি আঁকতে পারে। এবং ইদানিংকালে আমরা বাইরে যা করি তার কিছু অংশ কিন্তু বাসায়ও নিয়ে আসতে পারি। শিশু মন চাইলে কিন্তু একটা গাছ, শুধু গান বা নাচ কেন, একটা গাছ নিয়ে একটা নার্সারি, শিশুর একটা ছোট্ট বাগানও তো হতে পারে যেখানে সে ভালো করতে পারবে। আমি গতকালকে একটা শিশু 9 বছর বয়সের একটি বালকের ভিডিও দেখছিলাম। ওর নাম হচ্ছে খুব সম্ভবত ম্যাক্স অ্যান্ডারসন, আমি যদি নামটা ভুল না বলে থাকি। এই ছেলেটি 9 বছর বয়সে একজন ফ্যাশন ডিজাইনার হয়েছে। সো ও যখন 2 বছর বয়স, তখন ওর বাবা দেখলো যে সে শিশুটির হচ্ছে রান্নার প্রতি খুব আগ্রহ। ওর বাবা ওর জন্য ওর হাইটের, ও যাতে সব কিছু নামিয়ে বের করতে পারে তার হাইটের একটা কিচেন ক্যাবিনেট তাকে রেডি করে দিলেন। 4 বছর বয়সে গিয়ে শিশু বলল যে না, তার ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা। তখন তার একটু চেঞ্জ হলো। তখন তার বাবা তাকে কি করলো, যে ফ্যাশন ডিজাইনিংয়ে কিন্তু আপনার বিভিন্ন থাকে, এটার একটা নামও আছে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো সে ওভাবে দেখে আস্তে আস্তে সে ফ্যাশন ডিজাইনিংটা শিখে ফেললো। এখন এই 9 বছরের বালকের স্টেজ শো হয় এবং আন্তর্জাতিক মঞ্চে, তাহলে এটা কিভাবে সম্ভব হতে পারে? তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রথমত আমাদের যদি পড়ালেখা কেন্দ্রিক জীবনটাকে বেছে নেই, পড়ালেখার চাপ আছে, কিচ্ছু করার নেই, এইভাবেই করে যেতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলে অভিভাবকরা মনে করেন যে মানুষই হলো না। আরে সে তো গ্র্যাজুয়েশনই কমপ্লিট করে নাই, মানুষই তো হলো না। তাহলে আমাদের এখানে একটা চাপ থাকে কিন্তু যে তুমি আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তারপরে কিন্তু অনেক কিছু হয় না। আপনি দেখেন যত বড় আর্টিস্ট বা শিশু শিল্পী থেকে আস্তে আস্তে বড় হয়েছে, তার মানে একটু আর্লি শুরু করে। সো অভিভাবকদের ফোকাস কি, আমি এটা অ্যাফোর্ড করতে পারবো কিনা, আমার পরিবারের আর্থিক অবস্থা কেমন, শিশুর ভিতরে কি গুণ বা যোগ্যতা আছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জিনিস চিন্তা করতে হবে। তবে লেখাপড়া স্বাভাবিকভাবে রেখেও কিছু বিনোদন সৃজনশীল চর্চা করা অসম্ভব না, হতেই পারে। তবে সৃজনশীল কাজগুলোকে সৃজনশীলই রাখতে হবে, সেখানে বাড়তি কোনো চাপ দেওয়া যাবে না যে তুমি ভালো গাইতেও পারো, পড়তেও পারো, তুমি পড়ালেখায় মেধাবী হয়ে এটা হও এবং একই সাথে তুমি রেজওয়ানা চৌধুরী বন্যাও হয়, এটা সম্ভব না।